মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য। বন্ধুগণ, সময় সূচনে স্বাগতম। বন্ধুগণ, আজ কথা বলবো বসিরহাট লোকসভা নিয়ে। বসিরহাট লোকসভায় বিজেপির প্রার্থী এবং বিজেপি যে প্রার্থী ঘোষণা করেছেন অবশ্যই কম্বিনেশন রেখে দিয়েছেন একাধিক জায়গা, যেমন উত্তর কলকাতা এবং কৃষ্ণনগর, এছাড়া বর্ধমান, দুর্গাপুর, এছাড়া মেদিনীপুর। এই যে একাধিক জায়গায় অবশ্যই বিজেপি প্রার্থী কম্বিনেশন রেখেছে, এটা তো অবশ্যই বড় অপেক্ষা রাখছে না। এখন অনেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকছে বিজেপি এবারে রাজ্যের মধ্যে গেরুয়া হাওয়া তুলতে চলেছে। মানে 2019 সালে যেমন বিজেপি 18টা সিট জিতেছিলেন এবং সেই সিট ধরে তো রাখবেই বটে, তার সঙ্গে সঙ্গে আরো 2-5টি সিট বাড়ার সম্ভাব্য আছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত। তবে আমি কথা বলবো বসিরহাট লোকসভা নিয়ে, এবং বসিরহাট লোকসভা সম্পূর্ণভাবে প্রার্থী ঘোষণা হয়ে গেছে। অনেকে আইএসএফ অনুগামী মানুষ তারা মন্তব্য রেখেছেন যে আইএসএফ জিতবে 2-4টি আসন, এমনটা মন্তব্য অনেকে করছেন। তবে সম্ভাব্য আমরা তো পাই না যে আইএসএফ জিতবে এমন আসন আমরা পাই না। তবে ডায়মন্ড যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায়, এটা কি হবে? সমীক্ষা এবং যুক্তিযুক্ত বিশ্লেষণ, রাজনীতি বিশেষজ্ঞদের মতামত নিশ্চয় জানা যাবে কিছুটা। তবে এখন কথা বলবো বসিরহাট লোকসভা নিয়ে, যেখানে প্রার্থী ঘোষণা হয়ে গেছে রেখা পাত্র ভার্সেস হাজি নুরুল ইসলাম। লড়াই মূলত টিএমসির সঙ্গে বিজেপির হবে। এখানে আইএসএফটা 3 নম্বর থাকবে বা 4 নম্বর থাকবে সেটা বলতে পারবো না। বসিরহাট লোকসভা 7টি বিধানসভা। এখানে কিন্তু যেমন সন্দেশখালী তো একটি বিধানসভা, এবং এই সন্দেশখালী একটি বিধানসভার রেখা পাত্র তিনি আন্দোলনের মুখ বলে অনেকে দাবি করছেন, বা আন্দোলনের মুখ ছিলেন, যে একাধিক নিউজ থেকে তথ্য থেকে উঠে আসছে। তবে রেখা পাত্র এখানে জিতবেন কি জিতবেন না এটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, যুক্তি দিয়ে বিশ্লেষণ করে তুলে ধরবো। তবে তার আগে কিছু কথা বলি। রেখা পাত্র এখানে কথা বলেছেন যে বসিরহাট লোকসভায় তিনি 7টি বিধানসভা না বলে 7টি জেলা বলে ফেলেছেন, এবং তিনি লেখাপড়া কম জানেন এমনটা। এখন লেখাপড়া কম জানেন বিজেপি তবে প্রার্থী কেন করলেন? মতামত উঠে আসবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য। তবে আমরা যে তথ্যগুলো পাচ্ছি বা আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেখান থেকে উঠে আসছে যে বিজেপি এখানে রেখা পাত্রকে প্রার্থী এই জন্য করেছে যে সন্দেশখালী এসটি এবং মিনাকা এসসি, এই দুটি আসন, এবং হিঙ্গলগঞ্জ এটিও কিন্তু এসসি। তো এই এসটি এসসি যে জায়গাগুলো, এখানে কিন্তু বিজেপির হাওয়া বা বিজেপির সম্ভাব্য অনেকটাই বেশি, যে তত্ত্ব উঠে আসছে। এবং রেখা পাত্র 7টি বিধানসভাকে 7টি জেলা বলে ফেলেছে। এটা বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না, আর উনি যেটা পারেননি সেটা যে আমি পারবো সেটাও নয়। আমি পুরোপুরিভাবে চেষ্টা করব আমার সন্দেশখালী এবং আমি যে 7টা জেলা নিয়ে আমাকে যে টিকিটটা দেওয়া হয়েছে, আমি পুরো 7টা জেলার নামও আমি এখন অবধি ঠিকঠাক করে জানতে পারিনি, কিন্তু আমি জেনে প্রত্যেকটা জেলায় যাব, প্রত্যেকটা মা বোনের কাছে। তিনি অবশ্যই পরে ফিরিয়ে নেবেন কথাটা। তো এখন এই 7টি বিধানসভা যেমন সন্দেশখালী, মিনাখা, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, এছাড়া বসিরহাট উত্তর, দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ, এছাড়া বাদুড়িয়া, এই 7টি বিধানসভাতে 7টিতেই জয়লাভ করে আছেন বর্তমান সময়ে শাসক দল তথা টিএমসি। এই সমস্ত জায়গায় টিএমসি রেকর্ড সংখ্যক ভোট নিয়ে জিতেছিলেন, যেমন হাড়োয়া এখানে আইএসএফের সঙ্গে লড়াই হয়েছে মূলত। তবে আমি আইএসএফকে উড়িয়ে দেবো না, তার কারণ হচ্ছে যে আইএসএফ হাড়োয়া, বাদুড়িয়া এবং বসিরহাট উত্তর, এই 3-4টি জায়গায় আইএসএফ কিন্তু ভোট মার্জিন নেবে, তবে জিতবে না। আইএসএফ কিন্তু ভোট পার্সেন্টেজ যথেষ্টভাবে নেবে, তবে জিততে পারবে না। যদি বিধানসভা নিরীক্ষা ধরি বসিরহাট বিধানসভা, এখানে কিন্তু আইএসএফ জিতেনি, তবে ভোট পার্সেন্টেজ যথেষ্ট ছিল। এখন হাড়োয়ার প্রার্থী ছিলেন 2021 সালের বিধানসভার নিরিখে হাজি নুরুল ইসলাম, তিনি জিতেছিলেন, এবং হাজি নুরুল ইসলামকে টিএমসি প্রার্থী করেছেন। অবশ্যই টিএমসি এখানে কম্বিনেশন রেখেছেন, মানে আমাদের বিশ্লেষণ অনুযায়ী টিএমসি এখানে কম্বিনেশন এই জন্য রেখেছেন যে নুসরাত জাহানকে দিলে এবারে কিন্তু সম্ভাব্য ছিল এখানে বিজেপি জিতে যাওয়ার সম্ভব অনেকটা বেশি ছিল। অতএব টিএমসি এখানে আমাদের বিশ্লেষণ অনুযায়ী মাস্টার মাইন্ড কাজ করিয়েছেন হাজি নুরুল ইসলামকে দিয়ে, এবং হাজি নুরুল ইসলামের সঙ্গে রেখা পাত্রের হাড্ডি লড়াই হবে ঠিকই, তবে লড়াইটা হবে মূলত মিনাখা এবং হিঙ্গলগঞ্জ, এছাড়া সন্দেশখালী জায়গাটা আমরা যে তত্ত্বগুলো পাচ্ছি সন্দেশখালীতে এখানে কিন্তু রেখা পাত্র জিতে যাবে, এটি বড় অপেক্ষা রাখছে না। সন্দেশখালীর বিধানসভার মধ্যে যে সুকুমার মাহাতো তিনি 2021 সালে জিতেছিলেন, এইখানে কিন্তু রেখা পাত্র জিতছেন 2024 সালে, শুধু বিধানসভাটা জিতছেন।
কিন্তু যে লোকসভা 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা, সেখানে জেতা তো বড় কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে আমাদের রাজ্য রাজনীতি এবং গোটা দেশের মধ্যে মানুষের মধ্যে এমন মানুষ নিয়ে আছেন বা এমন মানুষ থাকছেন যে বিজেপি সাম্প্রদায়িক উস্কানি বা বিজেপি পোলারাইজেশন করার চেষ্টা করেন। একাধিক তত্ত্ব বা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত এটি উঠে আসে এবং সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ বিজেপি কমই পায়, এটা বলার অপেক্ষা রাখছে না। তার কারণ আপনারা দেখেছেন একাধিক জায়গায় যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু কংগ্রেস অথবা টিএমসি জিতেছেন। গোটা দেশব্যাপী কথা বলছে, দেশব্যাপী কথা এই জন্য বললাম যে টিএমসি রাজ্যের মধ্যে ক্ষমতায় আছে, গোটা দেশে তো টিএমসি নেই বর্তমান সময়ে, সেরেফ রাজ্যের মধ্যে। এবং অন্য রাজ্যে টিএমসি একটা আধা সিট দিয়েছেন, তবে সেখানে জিততে পারেননি এবং বেকার হয়ে গেছে। এখন এই রাজ্যের মধ্যে বসিরহাট লোকসভা, এটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, অনেকে বলছে অনেকে বলছে না। তবে আমাদের যুক্তিযুক্ত এবং আমাদের বিশ্লেষণ অনুযায়ী এখানে কিন্তু হাজী নজরুল ইসলামের জেতার সম্ভাব্য। এই কারণে বলবো যে হাড়োয়া এখানে কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা, পার্সেন্টেজটা বেশি, এবং বসিরহাট উত্তর দক্ষিণ এখানেও কিন্তু মুসলিম অধ্যুষিত বা পার্সেন্টেজটা বেশি। এছাড়া হিঙ্গলগঞ্জ এখানে 50-50 বলবো না, এখানে এসটি এলাকা আপনারা জেনেছেন। তো এই যে এই 3-4টি জায়গা এবং বাদুড়িয়া এখানেও কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা, 4টি জায়গা মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে মেজর ভোট পার্সেন্টেজ মুসলিম। তো সেইখানে কিন্তু মেজর ভোট পার্সেন্টেজটা টিএমসি ঝুলিতে যাবে। তার কারণ হচ্ছে সিএএ, অতএব সিটিজেন অ্যাপার্টমেন্ট অ্যাক্ট। এর কারণে টিএমসি এখানে ভোট পার্সেন্টেজটা বেশি নিচ্ছে। এবং রেখাপাত্র কোন কোন জায়গায় ভোট পাচ্ছেন? সন্দেশখালী, মিনাখা যে সম্পূর্ণ ভোটটা নিচ্ছেন তা না, মিনাখায় তিনি 50% ভোট পাবে বলে আমাদের তত্ত্ব বা আমাদের বিশ্লেষণ অনুযায়ী তিনি 50% ভোট পেতে পারেন মিনাখা, এবং সন্দেশখালী তিনি 60% ভোট পেতে পারেন বা 65% ভোটও পেতে পারেন। এবং হিঙ্গলগঞ্জ তিনি সেখানে 45 থেকে 40% ভোট পেতে পারেন। তো সব কিছু মিলিয়ে রেখাপাত্র তিনি অবশ্যই ভোট অনেক পাবেন ঠিকই, তবে এই যে জিততে গেলে হাজী নুরুলকে ছাপাতে গেলে হাড়োয়া এবং বাদুড়িয়া, বসিরহাট উত্তর দক্ষিণ এই সমস্ত জায়গায় প্রচার ঘটাতে হবে বিপুলভাবে, এবং এই সমস্ত জায়গায় হিঙ্গলগঞ্জ এই সমস্ত জায়গায় প্রচার ঘটিয়ে সেখান থেকে ভোট পার্সেন্ট যদি টানতে পারে, তবে কিন্তু রেখাপাত্র জেতার সম্ভাব্য থাকবে। যদি হাড়োয়া থেকে রেখাপাত্র 40% ভোট আদায় করে নিয়ে আসতে পারেন, তবে কিন্তু জেতার সম্ভাব্য থাকবে। আর শুধু হাড়োয়া তো নয়, বসিরহাট উত্তর দক্ষিণ দুটি মিলিয়ে যদি 35% ভোট নিয়ে থাকেন, তাহলে কিন্তু জেতার সম্ভাব্য থাকবে। তবে এটি অসম্ভব ব্যাপার, হাড়োয়া থেকে তিনি 40% ভোট পাবেন না, এবং বসিরহাট উত্তর দক্ষিণ সেখান থেকেও 35% ভোট পাবে না বলে একাধিক তত্ত্বে উঠে আসছে। এবং সেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, আমি আগে বলেছি এখনো বলছি, সিএ বড় ফ্যাক্ট, সিএএ বড় একটি ফ্যাক্ট কাজ করবে টিএমসি জেতার জন্য। একাধিক আসন সেখানে কিন্তু টিএমসি জিতে যাবে, এই সিএ এর কারণে টিএমসি জিতবে একদম শিওর। বসিরহাট লোকসভাটা টিএমসি এখনো পর্যন্ত ধরে রাখবে বলে আমাদের সমীক্ষা বা আমাদের তত্ত্ব বা আমাদের যে গণমাধ্যম থেকে যে জিনিসগুলো আমরা পেয়েছি, সেখানে কিন্তু টিএমসি জেতার সম্ভাব্য অনেকটাই বেশি। হাজী নুরুল ইসলাম তিনি রেকর্ড সংখ্যক ভোট নিয়ে জিততে পারবেন না। 2019 সালে যেটি হয়েছিল 3 লক্ষ প্লাস 3.5 লক্ষ প্লাস, যে গোটা দেশব্যাপী যে রেকর্ড সংখ্যক ভোট নিয়ে 10 জন 12 জন জিতেছিলেন, তার মধ্যে নুসরাত জাহান একজন ছিলেন, সেটি কিন্তু হবে না। তবে হাজী নুরুল ইসলাম তিনি জিতছেন, তার কারণ হচ্ছে সিএএ বড় ফ্যাক্ট। এবং রাজ্যের মধ্যে পোলারাইজেশন হয় বা গেরুয়ার সঙ্গে জোড়া ফুলের যে পোলারাইজেশন, এটা তো হবেই। আমরা দেখেছি একাধিক জায়গায় টিএমসি এখনো পর্যন্ত মেজর ভোট পার্সেন্টেজ সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় টিএমসি জিতছেন একাধিক জায়গায়। তার কারণ আপনারা বুঝতেই পারবেন, সঠিক একটি কথা বলে, উত্তরবঙ্গে দেখেছেন, উত্তরবঙ্গে একাধিক জায়গায় গেরুয়া ঝড়, যেখানে কিন্তু মেজর ভোট পার্সেন্টেজ হিন্দু, সেখানে কিন্তু টিএমসি ধরাশায়ী হচ্ছে। এবং দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত আমরা মেজর ভোট পার্সেন্টেজ মুসলিম বলবো না, তবে যথেষ্টভাবে মুসলিম আছে, যেমন ডায়মন্ড হাবড়া, বসিরহাট, শ্রীরামপুর, এই সমস্ত জায়গায় জয়নগর। তো এই সমস্ত জায়গায় এখানে কিন্তু টিএমসি জেতার সম্ভাব্য অনেকটা বেশি। তবে কামব্যাক করবে বামফ্রন্ট, যে তত্ত্ব উঠে আসছে বামফ্রন্ট জিতলে জিততে পারেন। যেমন বামফ্রন্ট যদি জিততে পারেন, সেটি হচ্ছে যাদবপুর লোকসভা, এখানে কিন্তু বামফ্রন্টের জেতার সম্ভাব্য আছে, 50-50 বলবো না, তবে আছে এখানে জেতার সম্ভাব্য। এই জন্য বলছি, মিমি চক্রবর্তীকে সেভাবে মানুষ ঠিকমতোভাবে নেননি, এবং মিমি চক্রবর্তী টানমন লোকসভা সেভাবে মানে অ্যাবসেন্ট ছিলেন, ভালো কি কাজ করেননি। এরপরে সিএ নিয়ে যখন ভোট হয়েছিলেন সেই সময় তিনি ছিলেন না। একাধিক যে ইস্যু সেগুলো উঠে আসছে,
সেই ক্ষেত্রে এখানে কিন্তু শাওনি ধরাশায়ী হবে না, তবে হাড্ডারি লড়াই দেবে সৃজন ভট্টাচার্য এবং যুব নেতা, বামফ্রন্টের লড়াকু নেতা, যোগ্য নেতা বলে অনেকে বলে থাকছেন। সময়ের অপেক্ষা, নিশ্চয়ই 4ই জুন আপনারা বুঝতে পারবেন যাদবপুর লোকসভাকে জিতছেন। তবে আমাদের তত্ত্ব অনুযায়ী বা আমাদের সমীক্ষা অনুযায়ী যে জিনিসগুলো তুলে উঠে আসছে, এখানে কিন্তু টিএমসি জেতার সম্ভাব্য অনেকটাই বেশি। তবে সৃজন এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেবে এবং দমদম লোকসভা এখানেও কিন্তু সুজন চক্রবর্তী মোটা অঙ্কের ভোট পার্সেন্টেজটা পাবে। আর মুর্শিদাবাদ লোকসভা, এটি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে নেক্সট ভিডিও। এখানে মোহাম্মদ সেলিম আবু তাহের খানকে টক্কর দিতে চলেছে, এটি শিওর। এখানে সিপিএম এর একসময় গড় ছিল, রাজ্যের মধ্যে যখন সিপিএম ক্ষমতায় সেই সময় কিন্তু বহরমপুর বা মুর্শিদাবাদ এখানে কিন্তু কংগ্রেসের হাওয়া ছিল বা এখনো পর্যন্ত আছে। বাইরান বিশ্বাস উপনির্বাচনে তিনি জিতেছিলেন, আপনারা দেখেছেন। তারপরে ব্যবসা বিজনেসের জন্য তিনি আবার টিএমসিতে চলে গেছেন। কি বিজনেস? বিড়ি। সেটি নিয়ে পরে আলোচনা করা যাবে নিশ্চয়ই। বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ভিডিওতে। ধন্যবাদ।